সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৬৩তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কিছুক্ষণ ছোটার পর আমি যত না বেশি হাঁপিয়ে পড়লাম, তার থেকেও বেশি মন খারাপ হয়ে গেল। বারবার মনে হতে লাগলো আমি একটা অপদার্থ, পৃথিবীতে আমার কোনো মূল্যই নেই। আমি অন্যায়কে ভয় করি, আবার ন্যায়ের পথে যাবারও দৃঢ়তা নেই, কিংবা সে পথ কোনটা আমি জানি না। এই যে মানুষজন, রাস্তায় এত ভিড়, হইচই, হাসি ও ঝগড়া, এই সবেরই কি কোনো উদ্দেশ্য আছে? আমি কোথায় যাব? শৈশবের এক একটা স্বপ্ন ভেঙে যাচ্ছে, আর চতুর্দিকে প্রকম্পিত হচ্ছে যেন সেই ভাঙার ঝনঝন শব্দ। কোথায় যাব? এই প্রশ্ন মনে এলে তৎক্ষণাৎ একটা সহজ এবং অবধারিত উত্তর মনে আসে, রেনুর কাছে। আমার মাথার মধ্যে অনেক রকম প্রশ্ন এবং অনেক রকম সমস্যা এসে ভিড় করে। অনেক সময় দিশেহারা হয়ে যায়, কিন্তু দুটি ব্যাপারে আমার উত্তর সবসময়ই সরল। খিদে পেলে খেতে হবে, আর মন খারাপ হলেই রেনুর সঙ্গে দেখা করতে হবে। এখন মাথা থেকে আর সব কিছু জটিল ব্যাপার সরিয়ে ফেলে এই সরল দুটি পথ বেছে নিলাম। প্রথম কথা, দারুণ খিদে পেয়েছে। সকাল থেকে শুধু কয়েক কাপ চা ছাড়া আর কিছুই খাইনি। এই কথা মনে পড়তেই আরো অসম্ভব বেশি খিদে পেয়ে গেল। পকেটে কিছু খুচরো পয়সা আছে, 2 আনি 1 আনি 2 পয়সা মিলিয়ে প্রায় 12 আনা। যথেষ্ট খাওয়া হয়ে যাবে। ইচ্ছে করলে 1 কোয়ার্টার মাংস, 2খানা রুটি আর 5টা সিগারেট হয়ে যেতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে একা একা খাবো কি করে? কোনোদিন আমি একলা কোনো হোটেল রেস্তোরাঁয় ঢুকিনি। একলা বসে কোনো দোকানে চুপচাপ খাবার খেয়ে যাওয়া আমার কাছে অত্যন্ত ভালগার দৃশ্য মনে হয়। অনেককে দেখেছি এরকমভাবে খেতে, তারা নিশ্চয়ই মফস্বলের লোক। আমি শ্যামপার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। খালি পেটে সিগারেট টানলে পেটের ভেতরটা চিনচিন করে, তাতেও এক ধরনের নেশা নেশা হয়। অনেকদিন আগে বিষ্ণু আমাকে বলেছিল, জ্বর হলে ওর খুব ভালো লাগে। খুব বেশি জ্বর বাড়লে, যখন একটা ঘোরের মতন হয়, তখন কত রকম দৃশ্য দেখা যায়। মনটা খুব চমৎকারভাবে হালকা হয়। এখন আমি বিষ্ণুর ওই কথাটার মর্ম বুঝতে পারি। শরীরকে কষ্ট দেবার মধ্যেও একটা আরাম আছে। খালি পেটে সিগারেট খাওয়ার কোনো যুক্তি নেই, অথচ ইচ্ছে করে। বিশেষ করে যখন মন খারাপ থাকে, তখন শরীরকে কষ্ট দিলে অন্যরকম উপকার পাওয়া যায়। খিদে পেলেই খেতে হবে, এই সিদ্ধান্ত খুব সরল হলেও গ্রহণ করা সহজ নয়। যেমন আমার খিদে পেয়েছে, পকেটে পয়সা আছে, তবু আমি খেতে পারছি না। আমার কোনো বন্ধু যদি একা আমাকে কোনো দোকানে বসে খেতে দেখলে ঠাট্টা করে। আমার কোনো বন্ধুর সঙ্গে এখন দেখা হয়ে গেলে আমি তাকে অনায়াসেই দাড়িকের দোকানে লুচি আর আলুর দম খাওয়াতে পারতাম। ওরা বিনা পয়সায় যে ডালটা দেয়, সেটার স্বাদই সবচেয়ে ভালো। মনে করলেই জিভে জল আসে। পঙ্কজ কিংবা ভাস্কর কলকাতায় থাকতে পারে এখন। অনেকদিন ওদের বাড়িতে যাই না, এখন একবার গেলে হয়। ভাস্করের বাড়িতে গেলেই খিদের সমস্যা মিটে যায়। এরকম বিকেলবেলা ওদের বাড়িতে যে কেউ গেলেই তার জন্য ওপর থেকে খাবার আসে। কিন্তু এখন ভাস্করের কাছে গেলে আর সহজে ওর হাত থেকে ছাড়া পাওয়া যাবে না। তাহলে রেনুর সঙ্গে দেখা করব কি করে? 4 পয়সার চিনেবাদাম কিনে নিয়ে তাই খেতে খেতে হাঁটতে লাগলাম। একা একা চিনেবাদাম খাওয়া যায়। ঝাল নুনটা কি অসম্ভব ঝাল, চোখের জল বার করে দেয়। মন খারাপ হলেই রেনুর সঙ্গে দেখা করতে ইচ্ছে করে। এই ব্যাপারটাও খুব সরল মনে হলেও আসলে খুব সরল নয়। ইচ্ছেটা সরল, কিন্তু পৃথিবী বড় জটিল। তীব্র ইচ্ছে থাকলেও রেনুর সঙ্গে দেখা করব কি করে? রেনু অনেক সময় অভিযোগ করেছে যে বেশিরভাগ সময় ওই আমার কাছে দেখা করতে আসে, আমি ওর কাছে যাই না। কথাটা অনেকটা সত্যি। আমার মন প্রাণ রেনুর দিকে সব সময় ছুটে যেতে চায়, কিন্তু পথে অনেক বাধা। রেনুকে যখনই জিজ্ঞেস করেছি আবার কবে দেখা হবে, রেনু বলেছে তুমি আমার বাড়িতে আসবে। আমি বলেছি যাব, কিন্তু যাওয়া হয় না। কেন যে যাই না তা রেনুকে বুঝিয়েও বলতে পারি না। বিষ্ণু চলে যাবার পর আর যখন তখন ওদের বাড়িতে যেতে পারি না।
শেষের দিকে বিষ্ণুই ছিল ওই বাড়িতে আমার একমাত্র বন্ধু। রেনুর দাদা অংশুর সঙ্গে কিছুতেই আমার বনল না। এখন শুধু রেনুর সঙ্গে দেখা করতে কি যাওয়া যায়? কেউ বারণ করেনি। রেনুর ছোট কাকা একদিন শুধু একটা বক্র ইঙ্গিত করেছিলেন। ওদের পুরনো আমলের বনেদি বাড়ি, বাইরের কোনো ছেলে ও বাড়ির কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যায় না। আমি এত ছেলেবেলা থেকে ওদের বাড়িতে যাচ্ছি যে নিজেকে বাইরের ছেলে বলে কখনো ভাবিনি। কিন্তু রেনুর ছোট কাকার ইঙ্গিতটাতে আমার গা জ্বলে গিয়েছিল। সেই থেকে আর ওদের বাড়িতে কখনো যাইনি। আর কিছু নেই, শুধু আমার বাঙালের গোটুকু এখনো আছে। খড়গপুর থেকে ফেরার পর আর রেনুর সঙ্গে দেখা হয়নি। অনেকদিন রেনুর কোনো খবর জানি না। আজ তো কলেজ ছুটি, রেনু কোথায় থাকতে পারে? ঘুরতে ঘুরতে আমি রেনুদের বাড়ির রাস্তায় চলে এলাম। একবার হেঁটে গেলাম বাড়িটার সামনে দিয়ে। সদর দরজাটা খোলা, ভেতরের উঠোনটার একটা অংশ দেখা যায়, সেটা ফাঁকা। অনেকদিন ও বাড়িতে নতুন শিশু জন্মায়নি। ওই উঠোনে এখন আর কেউ খেলাধুলো করে না। খানিকটা দূরে গিয়ে আবার ফিরে আসতেই হলো। ওই বাড়িটা আমাকে চুম্বকের মতন টানছে। অনায়াসে সদর দরজা দিয়ে ঢুকে পড়তে পারি। রেনুর ছোট কাকার চোখ এড়িয়ে যদি দোতলায় উঠে যাই, রেনুর মা আমাকে দেখলে নিশ্চয়ই খুব খুশি হবেন। উনি তো একসময় আমাকে খুবই ভালোবাসতেন। উনি কি কখনো রেনুর কাছে আমার কথা জিজ্ঞেস করেন না? যেমন পকেটে পয়সা থাকা সত্ত্বেও আমি খাবারের দোকানে ঢুকতে পারিনি, সেরকম এখানে সুযোগ থাকা সত্ত্বেও আমি রেনুদের বাড়িতে ঢুকলাম না। এরকমভাবে যাওয়া যায় না। ওদের বাড়ি থেকে একটু দূরে আমি দাঁড়িয়ে রইলাম। নিজেকে আমার আরও নিঃস্ব মনে হতে লাগলো, কিংবা ভিখারি কিংবা চোর। রাস্তার প্রতিটি মানুষকে আমার দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছে না। যারা হেঁটে যাচ্ছে তারা প্রত্যেকেই কোথাও না কোথাও যাচ্ছে। আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি কেন? সত্যিই তো, কেন দাঁড়িয়ে আছি? রেনু যে আজ বাড়ি থেকে বেরুবে তার কি কোনো মানে আছে? কিংবা রেনু বেরিয়ে গেছে অনেক আগেই, ফিরবে বেশি রাত্রে, ভবানীপুরে ওর মাসির বাড়িতেও যেতে পারে। একমাত্র আমার ইচ্ছে শক্তির জোরেই আমি রেনুকে এখানে টেনে আনতে পারি। এর জন্য কতখানি ইচ্ছা শক্তি দরকার? পিসি সরকারের একটা বইতে পড়েছিলাম, রোজ সকালবেলা সবুজ গাছপালার দিকে তাকিয়ে চোখের একটা ব্যায়াম করলে দৃষ্টিশক্তি এত দূর বেড়ে যায়। ইস, কেন যে সেই চোখের ব্যায়ামটা করিনি। পেছন থেকে কে একজন আমার কাঁধে একটা চাপড় মেরে বলল, কিরে বাদল? এই ব্যাপারটা আমার আগেই ভাবা উচিত ছিল। এ পাড়ায় অনেকেই আমাকে চেনে। এরকম কোনো জায়গায় চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কেউ না কেউ এসে কথা বলবেই। তাকিয়ে দেখি সুবীর। আমার বয়সী হলেও বিরাট লম্বা চওড়া চেহারা। রেনুদের বাড়ির ঠিক উল্টো দিকে থাকে। এ পাড়ার প্রত্যেকটি মেয়ে ওকে ভয় পায়, আর সুবীর নিজেকে প্রত্যেকটি কুমারী মেয়ের অভিভাবক হিসেবে মনে করে। আমি সুবীরের দিকে অসহায়ভাবে তাকালাম। সবল প্রতিদ্বন্দ্বীর মন জয় করার জন্য আমি হাসলাম ফ্যাকাশেভাবে। যদি সুবীর আমাকে এক্ষুনি ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আমি আগামী 1 সপ্তাহের জন্য ভগবানে বিশ্বাস করতে রাজি আছি। সুবীর বলল, এখানে চুপ মেরে দাঁড়িয়ে আছিস কেন রে? সুবীর জানে না আমি এখন আর বিষ্ণুদের বাড়ির ভেতরে ঢুকি না। সুবীর জানে আমি যে কোনো সময়ই রেনুর সঙ্গে দেখা করতে পারি, সুতরাং ওদিকে কিছু সন্দেহ করবে না। সম্ভবত ঈশ্বরই আমার মাথায় বুদ্ধি জুটিয়ে দিলেন। আমি বললাম, ট্রামের জন্য দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ট্রাম আসছে না। মল্লিকাদের বাড়িতে গিয়েছিলি? এই প্রশ্নে আমি আরও বেশি চমকে উঠি। এটা আবার সুবীরের কি কায়দা? রেনুদের বাড়ির কথা জিজ্ঞেস না করে মল্লিকাদের বাড়ির কথা বলার মানে কি? মল্লিকা নামটা চেনা চেনা, কিন্তু আমার সঙ্গে আলাপ নেই। উত্তর না দিয়ে আমি এমন একটা মুখভঙ্গি করলাম যার অনেক রকম মানে হতে পারে, এবং কথা ঘোরাবার জন্য জিজ্ঞেস করলাম, সুবীর, তুমি ইলেকশনের সময় কিছু করনি? সুবীর অত সহজে ভুলল না। ইলেকশনের ব্যাপারে গুরুত্ব না দিয়ে বলল, মল্লিকাদের বাড়িতে খুব রসের কারবার জমেছে, তাই না? আমাকে সাবধান হতে হবে। সুবীরের কাছে দুর্বলতা দেখালে চলবে না। কোনো রকম যুক্তি মানে না সুবীর। যে কোনো সময় গালাগালি দিতে বা হাত চালাতে পারে। আমি ওকে একটা সিগারেট দিলাম।
সিগারেটে টান দিয়ে সুবীর বলল, বাদল, তুই থিয়েটার করছিস না? প্রথম দেখার পর আমি সুবীরকে এড়াতে চেয়েছিলাম, ভয় পেয়েছিলাম। এখন আমার কৌতূহল বেড়ে গেল। সুবীর এসব বলছে কি? সুবীর আবার বলল, তুই পার্ট করছিস না? দেবুদা তোকে পার্ট দেয়নি? তৎক্ষণাৎ সুবিধে মতন কোনো উত্তর খুঁজে না পেয়ে আমি সোজা কথাটাই বললাম। মাথা নেড়ে বললাম, না। দেবুদা নিজেকে মস্ত বড় ডাইরেক্টর ভাবে কি না? মাইরি যেন সেকেন্ড শিশির ভাদুড়ি। শিশির ভাদুড়ির সঙ্গে টেক্কা দেবার জন্য মাল খাওয়া শুরু করেছে, জানিস তো? এসব কিছুই আমার জানার কথা নয়, কারণ আমি দেবুদাকেই চিনি না। আমি সোজা সুবীরের চোখের দিকে তাকিয়ে রইলাম, যাতে আমাকে প্রশ্ন করার বদলে ও নিজেই কিছু বলে। সুবীর এরপর যে কথাটা বলল সেটা আমার পক্ষে হজম করা শক্ত। দেবুদা, রেনু আর মল্লিকা দুজনের সঙ্গেই হিড়িক দিয়ে যাচ্ছে শালা। রেনুর নাম নিয়ে কেউ কোনো প্রকার খারাপ কথা বললে আমার শরীর জ্বলে যায়। আমার উচিত ছিল সুবীরের নাকে বিনা বাক্য ব্যয়ে একটা ঘুষি মারা, কিন্তু তার উপায় নেই। সুবীরের শরীরের ওজন আমার অন্তত দ্বিগুণ, এবং নিতান্ত বোকা গোয়ার ছাড়া কেউ এই সময় মারামারি করে না। আমি তখনই মনে মনে প্রতিজ্ঞা করলাম, ভবিষ্যতে কোনো না কোনো একদিন আমি সুবীরকে কঠিন শাস্তি দেব। সেদিন হয়তো ও বুঝতেই পারবে না কি অপরাধের জন্য ওই শাস্তি। সুবীরের সঙ্গে আমার আর একটা কথা বলারও ইচ্ছে নেই। আমি আপন মনেই বললাম, ওই তো ট্রাম এসে গেছে। ছুটে গিয়ে উঠে পড়লাম ট্রামে। সুবীর আরও কি যেন বলতে যাচ্ছিল, শুনতে পেলাম না। সুবীরের দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছিল। ট্রামটা একসময় এসে শ্যামবাজার ডিপোর মধ্যে ঢুকল, তবু আমি বসে রইলাম। ট্রাম থেকে নামলেই একটা জায়গা যাওয়ার কথা ঠিক করতে হবে, কিন্তু কোথায় যাব? এ সময় বাড়ি ফিরে যাবার কোনো প্রশ্নই ওঠে না। মুখের ভেতরটা তেতো তেতো লাগছে। আমি রেনুর কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। সুবীরের কথা শুনে বোঝা গেল মল্লিকাদের বাড়িতে কোনো একটা নাটকের রিহার্সেল হচ্ছে। রেনু কি তাতে অভিনয় করছে? রেনু কোনো নাটকে অভিনয় করছে আর আমি তার কিছুই জানি না, এ কি কখনো হতে পারে? অবশ্য আমিও যে কদিন ইলেকশনের কাজে মেতেছিলাম, রেনু তা জানে না। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, রেনু তো বাইরে কারোর সঙ্গে বেশি মেশে না, নাটক করবে কি করে? মল্লিকাদের বাড়ি রেনুদের বাড়ির পেছনেই। কোনোদিন আমি সেখানে যাইনি, কিন্তু রেনুকে কয়েকদিন ও বাড়িতে যেতে দেখেছি গল্পের বই আনবার জন্য। রেনু সেখানে এখন রিহার্সেল দিচ্ছে আর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। এই মুহূর্তে হাজার হাজার ডিনামাইট দিয়ে কলকাতা শহরটা ধ্বংস করে দিলে কেমন হয়? একসময় দেখি যে আমার ট্রামটা আবার চলতে শুরু করেছে। আবার রেনুদের বাড়ির সামনে দিয়েই যাব। আমি উদাসীনভাবে বসে রইলাম, যেখানে খুশি যাক। হাতিবাগান থেকে ট্রামটা ঘুরতেই আমি নেমে পড়লাম ঝপ করে। এবারও যদি সুবীর আমাকে দেখতে পায়, কি করবে জানি না। আমি কোনো দিকে না তাকিয়ে রেনুদের বাড়ির পাশের গলিটার মধ্যে ঢুকে পড়লাম। মল্লিকাদের বাড়িটা চিনতে কষ্ট হলো না। জোরে জোরে কথাবার্তার আওয়াজ হচ্ছে একতলার একটা ঘর থেকে। জানলার বাইরে অনেকগুলি কৌতূহলী ছেলে মেয়ে এবং কয়েকটি লোভী ছোকরা। তাদের মধ্যে সুবীরও আছে। সুবীর আমাকে দেখে জিজ্ঞেস করল, কিরে? আমি ওকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে গম্ভীরভাবে বললাম, একটা জিনিস ফেলে গিয়েছিলাম। আমি সোজা ঘরের মধ্যে ঢুকে গেলাম। এক নজরে তাকিয়ে দেখে নিলাম রেনু ছাড়া আর একজনও চেনা নেই। আমি হঠাৎ ঢুকে পড়ার জন্য কেউ আমাকে কিছু বলবে কিনা এই চিন্তা আমার মনেই আসেনি। আমি প্রগাঢ় অভিমান বোধ করছিলাম, কেন জানি না। আজ সারা দেশ জুড়ে সাধারণ নির্বাচনের উত্তেজনা। খানিকক্ষণ আগেই আমি দারুণ এক ভিড় ও হুড়োহুড়ির মধ্য থেকে এসেছি, অথচ এখানে তার চিহ্ন মাত্র নেই। এরা নাটকের রিহার্সেল দিচ্ছে। এরকম হয় আমি আগে খেয়াল করিনি। গত কয়েকটা দিন ধরে আমি ভাবছিলাম যে এই নির্বাচনের ফলাফলের উপর দেশের ভাগ্য নির্ভর করছে। এখন দেখতে পাচ্ছি অনেকে এ ব্যাপার নিয়ে একেবারেই মাথা ঘামায় না। রিহার্সেল তখন মধ্যপথে। রেনুকে একটা চেয়ারে বসিয়ে আরেকজন মাঝবয়সী লোক হাউ হাউ করে কান্না কান্না গলায় বলছে, মা জননী, মা জননী, তুমি একবার বাবুকে বলো। রেনু আমার দিকে একবার চেনা চোখে তাকালো, কোনো কথা বলল না। আমি দেয়ালে ভর দিয়ে দাঁড়ালাম।
রেনুকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ঘরের সকলের দৃষ্টি তার দিকে। রেনুর ঈষৎ কোঁকড়া চুল শুধু একটা রিবন দিয়ে বাঁধা, একটা সাদা সিল্কের শাড়ি পরে আছে। সবচেয়ে সুন্দর লাগে ওর গম্ভীর ধরনের অথচ ছেলে মানুষই মুখখানা। রেনুর মতন ওইটুকু একটা মেয়েকে একজন বয়স্ক লোক মা জননী বলছে, এটা হাস্যকর। অবশ্য এইসব অ্যামেচার নাটকগুলোতে হাস্যরসই হয় সাধারণত। দু একটা লাইন শুনলে বোঝা যায় এক বিন্দুও সাহিত্য রস নেই। পরিচালককে সহজেই চেনা যায়। একজন ফর্সা ও দীর্ঘকায় লোক, চুল ওল্টানো, দীর্ঘ নাসা, গিলে করা পাঞ্জাবি ও ধুতি পরা। এই তাহলে দেবুদা। ঘরে আরো ৮-১০ জন ছেলে মেয়ে আছে, সবাই চুপচাপ। এদের মুখ চোখে বেশ একটা সাংস্কৃতিক ভাব আছে। আমি চিনি এইসব ছেলে মেয়েদের। এরা সংস্কৃতির চর্চা করতে ভালোবাসে। অন্য সময় প্যান্ট শার্ট পরা থাকলেও সংস্কৃতি করার সময় ধুতি পাঞ্জাবি পরবেই। পরিচালক এগিয়ে এসে রেনুর থুতনিতে হাত ঠেকিয়ে বলল, মুখটা তোলো, মুখটা তোলো, অডিয়েন্সের দিকে তাকাও। রেনু হেসে ফেলে বলল, বললাম তো আমি পারবো না, আমি একদম পারবো না। কেন পারবে না? পারবে কি পারবে না তা তুমি নিজে কি জানো, সে তো আমরা বলবো। রেনু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আজ আর থাক বরং। না না, থার্ড সিনটা হয়ে যাক। পরিচালক দেবুদা রেনুর পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর ঠিক যেন আমার দিকে তাকিয়েই বলল, ঠিক এইভাবে হেসে হেসে মুখটা তুলে বলো। আপনি বোধহয় জানেন না, আমি মানুষ চিনতে কখনো ভুল করি না। রেনু সেই কথাগুলো উচ্চারণ করল, কিন্তু এখনো মুখ নিচু করে। সে যেন আমার দিকে তাকাতে পারছে না। দেবুদা আবার রেনুর থুতনিতে হাত দিয়ে বলল, মুখটা তোলো, মুখটা তোলো, সোজা ওই দিকে। আমার চোখ আটকে আছে দেবুদার আঙুলের দিকে। সেই আঙুল রেনুর থুতনি ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমি মুখ ফিরিয়ে নিলাম। দেবুদা নামের এই লোকটির সঙ্গে সারা জীবনে কখনো যে আমার বন্ধুত্ব হবে না তা তখনই ঠিক হয়ে গেল। আমি সেই সময় আমার মনে মনে কথা বলতে শুরু করে দিলাম। অনেক লোকের মাঝখানে একা হয়ে পড়লেই আমার এরকম হয়। আমি রেনুর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আমি কি কোথাও আছি? রেনু উত্তর দিল, কেন? তুমি আমাকে মনে রেখেছ? তার মানে? তুমি এই কদিন কি একবারও আমার কথা ভেবেছ? কি মনে হয়? আমি বুঝতে পারি না, আমার ভয় হয়। দেবুদা তখনও রেনুর গা ঘেঁষে দাঁড়িয়ে। উনি কি অভিনয় শেখাচ্ছেন না নাচ শেখাচ্ছেন? হাত ধরে কাঁধ ধরে বুঝি অভিনয় শেখাতে হয়? আমি সেদিকে চেয়ে থাকতে পারছি না। গত ২-৩ সপ্তাহের মধ্যেই কি পৃথিবীটা আমার জন্য বদলে গেল? আমার খিদে পেয়েছে, আমি ক্লান্ত। এ সময় রেনুকে আমি কাছে পাবো না? অন্য একজন তার গা ছুঁয়ে থাকবে? বাড়ির ভেতর থেকে অনেকগুলি কাপ ভর্তি চা এসেছে। চায়ের ব্যাপারে যে মেয়েটি তদারকি করছে সেই যে মল্লিকা তা বুঝতে অসুবিধে হয় না। একটু মোটা সোটা ধরনের, কিন্তু বেশ আকর্ষণীয় চেহারা, মুখখানা সবসময় হাসি খুশি। আমার অস্বস্তি বেড়ে গেল অনেকটা। এরা আমাকে চেনে না, নিশ্চয়ই আমাকে চা দেবে না। আমি যে চা খাবার জন্য মরে যাচ্ছি তা নয়, কিন্তু অন্য সকলকে চা দেবার পর আমাকে যদি না দেয়। মল্লিকা প্রথমে এসে আমার দিকে ১ কাপ চা এগিয়ে দিয়ে হেসে বলল, নিন। আমি নিঃশব্দে হাত বাড়িয়ে চা নিলাম। মল্লিকা আবার বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। রেনুকে কতবার আপনার কথা জিজ্ঞেস করেছি, এর আগে একদিনও আপনাকে নিয়ে আসেনি। আমার সঙ্গে মল্লিকার কোনো দিন আলাপ হয়নি, তবু মল্লিকা আমাকে চিনল কি করে? মেয়েরা বোধহয় এরকমভাবে অন্যদের অজ্ঞাতসারে অনেক কিছু জেনে ফেলে। আমি লাজুকভাবে বললাম, আমি কলকাতায় ছিলাম না অনেকদিন। কোথায় গিয়েছিলেন? খড়গপুরের দিকে। দেবুদা হাত তুলে বলল, আস্তে আস্তে। রেনু আবার উঠে দাঁড়িয়ে বলল, আজ আর ভালো লাগছে না, এবার অন্য সিন হোক। সেই দৃশ্য শেষ হয়ে যাবার পর আবার অন্য দৃশ্যের রিহার্সেল শুরু হলো। তার মধ্যে রেনু নেই, কিন্তু রেনু উঠে এসে আমার সঙ্গে কোনো কথা বলল না,
একবার তাকালোও না। হঠাৎ কি একটা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল মল্লিকার সঙ্গে। আমি রেনুর চোখে চোখ ফেলার চেষ্টা করলাম, কিন্তু রেনু যেন আমার উপস্থিতির কথা ভুলেই গেছে। মল্লিকার সঙ্গে ওর কি এত কথা? এদিকে পরিচালক দেবুদা নিজেই এখন অন্য আর দুজনের সঙ্গে একটা দৃশ্যের রিহার্সেল দিতে শুরু করেছেন। সংলাপ শুনে মনে হয় উনিই নায়ক। পেছনে একটি ছেলে বসে প্রম্পটিং করছে, কিন্তু দেবুদার দরকার হচ্ছে না প্রম্পটিংয়ের। নাটকটাও কি ওরই লেখা নাকি? একই সঙ্গে নাট্যকার, পরিচালক ও নায়ক, এতগুলি গুণ সমন্বিত কোনো লোক যদি রেনুর থুতনিতে হাত ছোঁয়ায়, তবে আমি তাকে কিছুতেই পছন্দ করতে পারি না। এখানে আর একটুও থাকতে ইচ্ছে করছে না আমার। রেনু আমার কাছে আসছে না কেন? আমিও তো কাছে গিয়ে রেনুকে ডাকতে পারি, এটা তো খুবই স্বাভাবিক। অথচ আমি কিছুতেই ডাকবো না। রেনু নিজে থেকে আমার সঙ্গে কথা না বললে আমি তাকে ডাকতে পারি না। তখন আমি পকেট থেকে সিগারেট বার করে ধরালাম। রেনুর সামনে সচরাচর সিগারেট খাই না। রেনু জানে আমি সিগারেট আবার ছেড়ে দিয়েছি। ও ভীষণ রেগে যাবে, কিন্তু এইটাই আমার প্রতিবাদ। আমি কোনো ঘরে ঢুকলে রেনু আর সবাইকে ফেলে প্রথমেই আমার সঙ্গে কথা বলবে, আমি এটাই চাই। পরিচালক দেবুদা হঠাৎ চেঁচিয়ে উঠলে, এই কবি, তুমি এবার এদিকে আসো। বড় চুলওয়ালা একটি ছেলে উঠে দাঁড়ালো, চোখে একটা উদাস উদাস ভাব। ছেলেটিকে দেখে আমার বেশ মজা লাগলো। এর নামে কি কবি, না কবিতা লেখে, অথবা কবির ভূমিকায় অভিনয় করছে? মুখের মধ্যে একটা পান্তুয়া ভরে কথা বললে যেরকম হয়, এর গলার আওয়াজ সেই রকম। দেবুদা তাকে ঠিক মতন দাঁড় করিয়ে দিলেন, বাঁ হাতটা বাউলের মতন উঁচুতে তোলা। সেইভাবে কবিতা বলতে বলতে মঞ্চে ঢুকবে। সে একজন আধুনিক কবি, অর্থাৎ আধুনিক কবির ব্যঙ্গচিত্র। শনিবারের চিঠি এবং প্রমথনাথ বিশির লেখালেখির জন্য আধুনিক কবিদের নিয়ে ব্যঙ্গ করা বেশ ফ্যাশন হয়েছে। একটুক্ষণের মধ্যে জানতে পারলাম যে ছেলেটি অভিনয় করছে সে নিজে সত্যিই একজন কবি। প্রত্যেক পাড়াতেই যেমন একজন পাড়া কবি থাকে। সে পান্তুয়া গলায় উদ্ভট সব লাইন বলে যেতে লাগলো। আমার অসহ্য বোধ হলো। আজকাল আমি কবি টবিদের দু চক্ষে দেখতে পারি না। ছেলেটির অভিনয়ে ঘরের মধ্যে হাসির ফোয়ারা পড়ে গেছে। আমি রেনুর দিকে একবার তীব্র চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। হনহন করে হেঁটে এসে দাঁড়ালাম মোড়ের মাথায়। রেনু আজ আমাকে অপমান করেছে। এক একটা দিন আসে এরকম, প্রত্যেকটি ঘটনাই আমার বিরুদ্ধে যায়। ঘটনাগুলো ষড়যন্ত্র করে ঘটতে থাকে। বিকেলবেলা আমার অতখানি মন খারাপ হবার পর রেনুর কাছে এসে একটু শান্তি কি আমার প্রাপ্য ছিল না? এবার সত্যি আমার আর যাবার কোনো জায়গা নেই। যাবার জায়গা নেই বলেই আমি বাড়িতে গিয়ে পালিয়ে থাকবো না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবো। খুব সিগারেট খাওয়া হচ্ছে। চমকে পাশে তাকালাম। কখন যেন ম্যাজিকের মতন রেনু এসে আমার পাশে দাঁড়িয়েছে। কোনো কথা না বলে আমি রেনুর দিকে কড়াভাবে তাকিয়ে রইলাম। রেনু আবার বলল, সিগারেট ফেলে দাও এক্ষুনি। না, কেন ফেলবো? তুমি আমাকে না ডেকেই চলে এলে যে। আমি তো তোমাকে ডাকতে যাইনি। তবে রিহার্সেলের ওখানে কেন গিয়েছিলে? এমনি। রেনু এক পা এগিয়ে এসে বলল, চলো আমাদের বাড়িতে চলো, ওখানে বসে কথা বলবো। না, তোমাদের বাড়িতে যাব না। এত রাগ রাগ করে কথা বলছো কেন? কি হয়েছে কি? তুমি ওদের ওখানে আমার সঙ্গে কথা বলনি কেন? এর উত্তরটা খুব সোজা, তোমার বোঝা উচিত ছিল। না, আমি অত সব বুঝতে পারি না। কি? আমার লজ্জা করছিল। একটু থেমে রেনু আবার মিনতি করে বলল, আমাদের বাড়িতে আজ একবারটি এসো, নিচেই বসবে। লক্ষ্মীটি, এসো। তোমার ছোট কাকা, বাজে কথা বলো না, ছোট কাকা তোমাকে কোনোদিন যেতে বারণ করেনি। বিকেল থেকে মনটা খুব দুর্বল হয়ে আছে, তাই আর বেশি জেদ দেখাতে পারলাম না। অনেকদিন পর রেনুদের বাড়িতে ঢুকলাম। ঢুকেই কয়েকটা পরিবর্তন লক্ষ্য করলাম। বড় গেট দিয়ে ভেতরে এসে উঠোন ও ঠাকুর দালানের পাশেই একটা নতুন পাঁচিল উঠেছে। উঠোনের পাশে আরেকটা ঘর। প্রশ্ন চোখে রেনুর দিকে চাইতেই ও জানালো ভাড়া দেওয়া হবে।
বুঝতে পারলাম এ বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়তে আর বেশি দেরি নেই। এইসব বনেদি পরিবার নিজের বসত বাড়ির বাইরের লোককে এনে ভাড়াটে বসাবে, এসব কথা আগে চিন্তাও করা যেত না। রেনুদেরই আর 2-3টি ভাড়া বাড়ি এবং মফস্বলে জমিদারি ছিল শুনেছিলাম, কিন্তু এদের বাড়িতে অধিকাংশ পুরুষই কোনো কাজ করে না, অথচ সকলেরই ব্যয়বহুল বিলাসী জীবন। বিষয় সম্পত্তিগুলো তাই বিক্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রেনুর ছোট কাকার একমাত্র কাজ মামলা মোকদ্দমা করা। যেটা বিষ্ণুর পড়ার ঘর ছিল সেটা এখন বারোয়ারি বসবার ঘর হয়েছে। সোফার ঢাকনাগুলো ময়লা, দেয়ালগুলো চুনকাম হয়নি বহুদিন। সেই ঘরে এসে বসলাম। রেনু জিজ্ঞেস করল, মায়ের সঙ্গে দেখা করবে না? রেনুর মায়ের সঙ্গে দেখা করতে গেলে ওপরে যেতে হবে, তাহলে বিষ্ণুর মায়ের সঙ্গেও দেখা করা উচিত। অনেক দিন পরে এসেছি, ওপরে গেলে রেনুর অন্যান্য কাকা কাকিমাদেরও প্রণাম করা দরকার। একটু ইতস্তত করে বললাম, পরে যাব। তুমি কি করে জানলে আমি মল্লিকাদের বাড়িতে আছি? সুবীর বলল। সুবীর কে? ও যে লম্বা সুবীর, তোমাদের পাড়ার। ও বুঝি আজকাল তোমার বন্ধু? হ্যাঁ, বন্ধুই তো। যদি হয় বন্ধু, তাতে কি হয়েছে? কিছু না। তুমি আজকাল কোথায় থাকো, কাদের সঙ্গে মেশো, আমি কিছুই জানি না। এতদিন কোথায় ছিলে? যেখানেই থাকি না কেন, তোমার তো কোনো ক্ষতি হয়নি। তুমি তো দিব্যি নাটক ফাটক নিয়ে মেতে আছো। তুমি আমার সঙ্গে রাগ রাগ করে কথা বলবে না বলে দিচ্ছি। বেশ করব। তুমি যে নাটকে অভিনয় করছো আমাকে তো তা জানাওনি কেন? তুমিও তো ইলেকশন নিয়ে খুব হই হল্লা করছিলে, খবর পেয়েছি। সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পছন্দ করি কিনা। যত সব বখাটে ছেলের সঙ্গে মিলেমিশে বিড়ি সিগারেট খাওয়া শিখেছ। মোটেই তারা কেউ বখাটে নয়। রাজনীতি করা আর এইসব নাটক করা কি এক হলো? রেনু, তুই কি দিন দিন ইডিয়েট হয়ে যাচ্ছিস নাকি? একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না। এই সুরে রেনুর সঙ্গে আমি কোনো দিন কথা বলিনি, কিন্তু রেনুকে আজ আঘাত দিতেই ইচ্ছে করছে। রেনুর হাতটা চেপে ধরে কঠোরভাবে বললাম, লোকজনের সামনে আমার সঙ্গে কথা বলতে তুই বুঝি অপমানিত বোধ করিস? আজকাল প্রায়ই দেখছি। রেনু আস্তে আস্তে বলল, হাত ছাড়ো। ওই দেবুদা লোকটা ভালো নয়, আমি দেখেই বুঝতে পেরেছি। আমি বুঝি আর কারোর সঙ্গে মিশবো না? তুমি তাই চাও? চট করে এ প্রশ্নের উত্তর দেওয়া যায় না। আসলে আমি তাই চাই। মুখে এটা বলতে পারা সম্ভব নয়। আর কেউ রেনুর দিকে গভীরভাবে তাকাবে কিংবা কেউ অভিনয় শেখাবার ছলে ওর চিবুক স্পর্শ করবে, এই চিন্তাও আমার পক্ষে অসহ্য, আবার সাংঘাতিক ঈর্ষা। মুখে কিছু বলতে না পেরে আমি চট করে উঠে দাঁড়িয়ে রেনুকে জড়িয়ে ধরলাম। রেনু কিছু বলার আগেই আমি ওকে টানতে টানতে নিয়ে এলাম দরজার পাশেই, দেয়ালের গায়ে। রেনু বলল, বাদলদা, তুমি অত্যন্ত খারাপ হয়ে গেছ। হয়েছেই তো, আরও হব। আমি কিন্তু চেঁচিয়ে কারুকে ডাকবো এবার। রেনুকে ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়ালাম। রেনু এরকম নিরস গলায় কখনো আমাকে নিষেধ করেনি। আমি ভালো হতে চাই, আমি উঁচু মানুষ হতে চাই। আমি অন্য সব জায়গায় হেরে গেলেও রেনুর কাছে এসে সান্ত্বনা পেতে চাই, কিন্তু আজ রেনুই বলছে আমি খারাপ হয়ে গেছি। হঠাৎ আমার চোখে জল এসে গেল। রেনু যাতে দেখতে না পায় তাই আমি মুখটা ফিরিয়ে নিলাম। রেনু বলল, তুমি পাগলের মতন যখন তখন এরকম যাতা কাণ্ড করবে না, আমি বলে দিচ্ছি। রেনু, তুমি আমার নও? কি গভীর আরতি নিয়ে যে প্রশ্ন করেছিলাম তার কারুকে বোঝানো যাবে না। ছেলেবেলা থেকে জানি রেনু আমার, সুতরাং তাকে নিয়ে আমি যা খুশি করতে পারি। রেনু তাকে অস্বীকার করতে পারবে? এটা যেন একটা চ্যালেঞ্জ। এ প্রশ্নের উত্তর পাওয়া হলো না। বাইরের উঠোনে অনেক লোকের গলার আওয়াজ পাওয়া গেল। রিহার্সেল ভাঙার পর দেবুদা তার দলবল নিয়ে এ বাড়িতে চলে এসেছেন। এ বাড়ির পরিবেশ সত্যিই অনেক বদলে গেছে। রেনুদের বাড়ি রীতিমতন রক্ষণশীল ছিল। যখন তখন বাইরের লোকেরা এসে এই বাড়ির কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারত না আগে। দেবুদা জিজ্ঞেস করলেন, রেনু, তুমি হঠাৎ চলে এলে যে? আমি লক্ষ্য করলাম দেবুদাকে রেনু বেশ সমীহ করে। কয়েক মাস আগেও দেখেছি।
রেনু বাইরের লোকজনের সঙ্গে সহজভাবে কথা বলতে পারত না, সবাই ওকে গম্ভীর বলতো। এখন রেনু অনেক কথা বলে। মেয়েরা এত তাড়াতাড়ি বদলে যায়। রেনু বলল, বাহ, আমার তো আজ হয়ে গেল। আপনারা বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? বসুন দেবুদা, বসুন। সকলের বসবার জায়গা নেই। আমি উঠে দাঁড়ালাম। দেবুদা ব্যস্ত হয়ে বললেন, আপনি উঠলেন কেন? বসুন বসুন। রেনু আমার সঙ্গে দেবুদার আলাপ করিয়ে দিল। দেবুদা সোৎসাহে বললেন, হ্যাঁ, একটু আগে রিহার্সেল রুমে দেখলাম না। আপনাকে মশাই আমাদের খুব কাজে লাগবে। ঠিক এই রকম একটা রোগা লম্বা চেহারা আমাদের দরকার। আপনি অভিজিতের রোলটা করবেন। কি রেনু, একে অভিজিতের রোলে মানাবে না? রেনু মুচকি হেসে বলল, হ্যাঁ, মানাবে। আমি শুকনোভাবে জানালাম, অভিনয় আমার আসে না। দেবুদা বললেন, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই তো অ্যামেচার। রেনু বলল, বাদলদা, তুমি করো না একটা পার্ট। রেনু আমার সঙ্গে ইয়ার্কি করছে, আমাকে লোকজনের সামনে রাগিয়ে দিতে চাইছে। আমি চুপ করে রইলাম। দেবুদা বললেন, আচ্ছা, আপনি অরুণের ভাই ভাস্করের বন্ধু না? অরুণের কাছে আপনার কথা শুনেছি। আপনি তো কবিতা টবিতা লিখতেন, এখন আর লেখেন না? এই প্রত্যেকটি কথায় যেন আমার গালে ঠাস ঠাস করে চড় মারা হচ্ছে। কেউ আমার কবিতা লেখার প্রসঙ্গ তুললেই অপমানে আমার গা জ্বলে যায়। দেবুদা লোকটি বেশ হাসি খুশি স্বভাবের। আমার ব্যবহারের আড়ষ্টতা তিনি লক্ষ্য করলেন না। 2-1 মিনিটের মধ্যেই আবার নাটকের আলোচনায় মগ্ন হয়ে পড়লেন। থিয়েটারের নেশায় যাদের পেয়ে বসে তারা এরকমই হয়। রেনুরও বেশ উৎসাহ আছে দেখছি। ওদের কথা শুনে বোঝা গেল দেবুদার সঙ্গে মল্লিকার চেনা ছিল। মল্লিকার উৎসাহেই রেনুকে নাটকের দলে যোগ দিতে হয়েছে। নাটকের অভিনয়ের ব্যাপারে যে রেনুর কোনো আগ্রহ ছিল সেটা আগে দেখিনি। এখন খানিকটা মেতে উঠেছে মনে হয়। নিশ্চয়ই এতে রোমাঞ্চ আছে। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম। রেনুর সঙ্গে আর একটাও কথা বলিনি। বাইরে এসেই ঠিক করে ফেললাম, রেনু যদি নাটকের অভিনয় না ছাড়ে তাহলে রেনুর সঙ্গে আমার আর দেখা হবে না। দেবুদা যদি পারে তো রেনুকে নিয়ে নিক, আমার চাই না। পৃথিবীতে আমার আর কিছুই দরকার নেই।